পড়া ছিল, আমরা জানতাম আগে, আমরা ভাবতাম যে আমাদের হাত দিয়ে শেখ হাসিনার পতন ঘটাতে হবে। শেখ হাসিনার পতন ঘটানোর জন্য কত বছর থেকে আপনাদের এটা আমাদের 2020 সাল থেকে। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না, কিংবা ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না। অবশ্যই আমরা এটাকে বিপ্লব বলছি কিংবা গণঅভ্যুত্থান যাই বলেন না কেন, এটা কিন্তু কোনো সাংবিধানিক নিয়ম মেনে হয়নি, কোনো আইন মেনে হয়নি। তারিখে যে ক্ষতি হয়েছে 100 বছর এটা পূরণ হবে না। শেখ হাসিনারে চাই। শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবেন? হ্যাঁ দিব। সব দলে মিলাইয়া ইয়ারে শেখ হাসিনার এই দেশে বার করছে। 5 তারিখের পরেতে এই বাংলাদেশ একটা মানুষও শান্তি নাই, অশান্তি আছে। একটা মানুষও ঘুমাইতে পারে না, অশান্তি। দিনে দুপুর বেলা চুরি ডাকায় আগ্রহ রাখা। আলামিন নামে একজনকে খুন করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অভিযোগে আলামিনের স্ত্রী কুলসুম বেগম 24 অক্টোবর রাজধানীর একটি থানায় 130 জন সহ শেখ হাসিনাকে হত্যা মামলার আসামি দেখে মামলা করেন। এর কিছুদিন পরে তার স্বামী আলামিন তিনি যশোর থেকে থানায় এসে হাজির হন এবং তিনি বলেন তিনি মারা যাননি। গতকালকে কক্সবাজার থেকে আটক করা হয় ওই মামলার বাদী আলামিনের স্ত্রী কুলসুম বেগমকে। আমাদের প্রিয় বাংলাদেশ সেনাবাহিনী জেনারেল ওয়াকারুজ্জামান অত্যন্ত দেশপ্রেমিক এবং শেখ হাসিনার পদত্যাগের পর থেকে দেশ জুড়ে যে অস্থিরতা বিরাজ করছে এটার শেষ কোথায় আমরা জানি না। ইউনূস এবং সমন্বয়কদের ভিতরেও কিন্তু ঝামেলা চলছে। ইউনূস থাকবে কি থাকবে না এটারও কোনো গ্যারান্টি নেই। মূল কথা আমাদের দেশ এমন একটা টিকে যাচ্ছে যেটা আমাদের কল্পনার বাইরে। এক্স্যাক্টলি কি হতে যাচ্ছে প্রতিদিনকার আপডেট নিয়ে আমরা হাজির হয়েছি, তো দেখতে থাকুন ভিডিওটি। পড়া ছিল, আমরা জানতাম আগে, আমরা ভাবতাম যে আমাদের হাত দিয়ে শেখ হাসিনার পতন ঘটাতে হবে। শেখ হাসিনার পতন ঘটানোর জন্য কত বছর থেকে আপনাদের এটা আমাদের 2020 সাল থেকে। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না, কিংবা ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না। অবশ্যই আমরা এটাকে বিপ্লব বলছি কিংবা গণঅভ্যুত্থান যাই বলেন না কেন, এটা কিন্তু কোনো সাংবিধানিক নিয়ম মেনে হয়নি, কোনো আইন মেনে হয়নি। হান্নান মাসুদ জানান গত 15 বছর ধরেই সরকার পতন ঘটানোর পরিকল্পনা ছিল তাদের। 10-15 বছরের একটা প্ল্যানিং আমরা হাতে রেখে কাজ করেছিলাম যে হচ্ছে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একটা জায়গায় ঐক্যবদ্ধ হবে। খুলে গেল প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং সমন্বয়কদের মুখোশ। খুব শীঘ্রই বিএনপির কাছে হাত বদল করছে বাংলাদেশকে। হ্যাঁ বন্ধুরা, এমনই চক্রান্ত করেছে ডক্টর ইউনূস সহ উপদেষ্টারা। ভাঙচুর করলে কত টাকা, আগুন লাগালে কত টাকা, ছাত্রলীগ মারলে কত টাকা, পুলিশ মারলে কত টাকা, তার ধারাবাহিকতায় নূরে আলম সিদ্দিকী পিঠন তার দোলাভাই আব্দুল আজিজকে দায়িত্ব প্রদান করে। 5ই আগস্ট সারা বাংলাদেশের মানুষকে গণ অভ্যুত্থানে রূপান্তর করেছিল আওয়ামী লীগ বিরোধী অপশক্তি, যাদের মাস্টার মাইন্ড ছিল শিবিরের নেতাকর্মীরা। 16 বছরের পরিকল্পনা বাস্তবায়ন হয়েছিল 5ই আগস্ট কোটা নামক হিংসাত্মক আন্দোলনের মাধ্যমে। উন্নয়নশীল দেশ বাংলাদেশকে রূপ দিয়েছিল শেখ হাসিনা। 16 বছরের তিলে তিলে গড়া বাংলাদেশকে পুড়িয়ে ছাই করেছে ছাত্র শিবির, বিএনপি এবং জামাত শিবিরের নেতাকর্মীরা। এটা পড়া ছিল, আমরা জানতাম আগে, আমরা ভাবতাম যে আমাদের হাত দিয়ে শেখ হাসিনার পতন ঘটাতে হবে। শেখ হাসিনার পতন ঘটানোর জন্য কত বছর থেকে আপনাদের এটা আমাদের 2020 সাল থেকে। আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, মাহফুজ আলম সবাই আপনারা? মাহফুজ আলম ভাই থাকতেন না, উনি হয়ে থাকতেন। আমরা আপনারা কোটা বিরোধী আন্দোলনটাকে আপনারা সবচেয়ে দেখেছিলেন যে এটাই হচ্ছে সাধারণ ছাত্রদেরকে জাগিয়ে তোলার একমাত্র বড় আন্দোলন। আমরা এটাকে সেই হিসেবে নিয়েছি। 5 তারিখে যে ক্ষতি হয়েছে 100 বছর এটা পূরণ হবে না। শেখ হাসিনারে চাই। শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবেন? হ্যাঁ দিব। সব দলে মিলাইয়া ইয়ারে শেখ হাসিনার এই দেশে বার করছে। 5 তারিখের পরেতে এই বাংলাদেশ একটা মানুষও শান্তি নাই, অশান্তি আছে। একটা মানুষও ঘুমাইতে পারে না, অশান্তি। দিনে দুপুর বেলা চুরি ডাকায় আগ্রহ রাখা। আমাদের সরকার, আমরা শেখ হাসিনারে চাই, আমরা কোনো সরকার চাই না। এই সরকার আনতে হলেই ছাত্র দল মিলাইয়া এই সরকার আনতে হইব বাংলাদেশে, যে আবার দেশ স্বাধীন হইব। মানে শেখ হাসিনাকে আনার জন্য যদি আবার আন্দোলন করতে হয় আন্দোলন করবেন? হ্যাঁ, ও অবশ্যই করবো। যা বলার জন্য হেরাই সামনে কে মৃত্যু আমরা সামনে যাবো। শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবেন? হ্যাঁ দিব। কেননা এই দেশের মতনই শেখ হাসিনার মতন সরকার এই দেশে দরকার। কেননা এই 16টা বছর একটা মানুষও শান্তি মতন ঘুমাইছে, লাখ লাখ টাকা লয়ে গেছে এই 16 বছর। আর এই 3 বছর ভিতরে মানে মা বোন তাই না নয়, সে আবার এই যে চিন্তাবাদী করা স্বপ্নে দেখা মানুষ ওই ঘরবাড়ি দল করে লয়ে দেখা। আমরা শেখ হাসিনারে চাই, এই দেশে শেখ হাসিনারে চাই। আচ্ছা, এই তার মানে আপনি কি মনে করছেন ছাত্র জনতা যে আন্দোলন করেছে এটা ভুল করেছে? হ্যাঁ, এটা কত দূরে এটা ভুল করবে সেটা আমরা জানি না, কিন্তু আমরা ওই শেখ হাসিনা দরকার। আপনি বলছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে আবার চাচ্ছেন, তার মানে যে আন্দোলনটা হয়েছে এটা ভুল করা হয়েছে? সেটা আমরা জানি না, কিন্তু আমরা বাংলাদেশে শেখ হাসিনা দরকার। এখন এই যে ছাত্র জনতা যে আন্দোলনটা করেছে, এই আন্দোলনে কাদের লাভ হয়েছে বলে মনে করেন? এটা 10 জনের ক্ষতি হয়েছে, এটা কেউ লাভ হয় না, 10 জনের ক্ষতি হয়েছে। পুরো বাংলাদেশের মানুষের ক্ষতি হয়েছে। 5 তারিখে যে ক্ষতি হয়েছে 100 বছরও এটা পূরণ হবে না, 100 বছরও পূরণ হবে না। এখন এই যে আওয়ামী লীগের লোকজন যদি এখন রাস্তায় নেমে শেখ হাসিনাকে আবার ফেরত আনার চেষ্টা করে, তখন আপনারা তাদের সাথে যোগ দিবেন? হ্যাঁ, অবশ্যই আমরা যাবো, আমরা অবশ্যই যাবো। আমরা ডাকলে নিজের ইচ্ছাই করে আমরা যাবো জনগণের সামনে। এই যে ছাত্র জনতা যে আন্দোলন করেছে, আপনার কি মনে হয় এরা নিজের ক্ষমতায় বসার জন্য আন্দোলন করেছে? এটা কতদূর জানি না, আমি জানি যতদূর সব দলে মিলাইয়া ইয়ারে শেখ হাসিনার এই দেশে বার করছে।
সব দলে মিলাইয়া। আচ্ছা, এই যে সব দল মিলে শেখ হাসিনাকে যে বের করা হয়েছে, এতে কি দেশের ক্ষতি হয়েছে? হ্যাঁ, অনেক ক্ষতি হয়েছে। 5 তারিখে যে ক্ষতি হয়েছে 100 বছর এটা পূরণ হবে না। শেখ হাসিনা সুন্দর করে একটা দেশে গুছাইছিল, এই দেশটার তছনছ বানাই দিয়েছে 5 তারিখে। আচ্ছা, এই যে ছাত্র জনতার যে আন্দোলন করেছে, হয়তো অনেকেই যে করেছে, এই আন্দোলনে কি কি ক্ষতি হয়েছে বলে মনে করেন? এটা অনেক ক্ষতি হয়েছে দেশের। যেসব ভবন ভাঙছে আর যেসব ফ্যাক্টরি ভাঙছে, এরম কয়েকশো হাজার মানুষ আজকে বেকারের অবস্থায় আছে। এরা কাম পায় না, কি করবো? 16,000 বেতন 8,000 টাকা হয়েছে, 20,000 টাকার বেতন হয়েছে 12,000। মানুষে কি করবো? ভিক্ষা করতে হইব 2 দিন 8 পাঁচ। আচ্ছা, আমি চিন্তা করে কোনো কুল পাই না যে একটা লোক এত মিথ্যাচার কিভাবে করে, মানে একটু চোখের পাতাও নড়ে না, তার ঠোঁট কাঁপে না, এমন ভাবে মিথ্যাচার কিভাবে করে। এবং মানে আপনি একটু ভিডিওটা দেখেন। দরকার নেই তাড়াতাড়ি নির্বাচনটা করবো। যদি বলে যে নির্বাচন দিয়ে দেন, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। আর আমরা তো এই কাজের মানুষ না, আমরা বাইরের থেকে নিয়ে এসছি, তারাই পছন্দ করে এনেছে। কাজে আমরা যুদ্ধ করি, অর্থনীতি লন্ডবন্ধ, ব্যাংকিং সিস্টেম লন্ডবন্ধ, ব্যবসা বাণিজ্য লন্ডবন্ধ। তাদের নিয়ে আমাদের কাজ করতে হয় এই উপদেষ্টা মন্ডলী। তারা আজকে আমার ছেলে, আমি কি করে চলবো? এই বেতনে আমার ছেলের বেতন দিতে পারতেছি না। অর্থনীতি লন্ডভন্ড, সবকিছু লন্ডভন্ড, দেশের অবস্থা শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, সবকিছুই খারাপ। এখন উপদেষ্টাতে মানে এমন একটা ভাব যে তাদের কাছে জোর করে বসে আছে। শেষ কথাটা দেখছেন যে ওরা নাকি স্কুলের বাচ্চাদের বেতন দিতে পারে না, এখন তাকে ছেড়ে দিলে ওরা বাইরে গেলে আরো বেশি টাকা খাবে। এখন কথা হচ্ছে যে মানে এটা কি কথাটা কতটা সত্যি, আপনারা কি মানে একটু দেখতে চান? দেখেন একটু দেখে নিই আমরা আসলে উপদেষ্টারা কি সুযোগ সুবিধা পান। প্রধান উপদেষ্টা হচ্ছে প্রধানমন্ত্রীর মতো। হ্যাঁ, এখানে আপনার হচ্ছে যে সে 1 মাসে 1,15,000 টাকা বেতন, বেতনটা হয়তো খুব বেশি না, কিন্তু তার পাশাপাশি তিনি হচ্ছে যে বাড়ি ভাড়া ভাতা, দৈনিক ভাতা একটা আছে 3,000 টাকা, তারপরে যাতায়াত, বাড়ির ভাড়া, আপনার ডেইলি অ্যালাউন্স, ইন্স্যুরেন্স, কূটনৈতিক পাসপোর্ট, বিভিন্ন দপ্তরের খরচ, টেলিফোন ব্যয়, চিকিৎসা ব্যয়, সব কিছু ব্যয় হচ্ছে তাকে দেওয়া হয়। এখন একইভাবে উপদেষ্টাদের হচ্ছে একজন পূর্ণমন্ত্রীর বেতন 1,05,000 টাকা। শুধু তাই না, তারাও হচ্ছে বাড়ি ভাড়া পায় হচ্ছে 80,000 টাকা খরচ, যদি তার সরকারি বাড়িতে না থাকে। তারপরে হচ্ছে যে চাকর চাকরানি, ড্রাইভার, আপ্যায়ন ভাতা, মানে চিকিৎসা খরচ, সরকারি সবকিছু, সব টাকা পয়সা পায়। তারপরেও এদের অভিযোগ কি করতেছে যে এরা হচ্ছে যে স্কুলের বাচ্চাদের নাকি বেতন দিতে পারে। এখন আপনারাই বলুন যে আপনাদের বেতন কত, আপনারা মানে কিভাবে বাচ্চাদের স্কুলের খরচ চালান? এখন প্রধান উপদেষ্টা মিথ্যুক একটা লোক, সে দাবি করলো যে তার উপদেষ্টা নাকি চলে যেতে যাচ্ছে, ক্ষমতা আঁকড়ে ধরে বসে আছে, যাওয়ার কোনো নাম নাই, নির্বাচনের কোনো নাম নাই, মানে বিদেশি সংবাদপত্রকে বলতেছে যে 4 বছর পর্যন্ত তার ক্ষমতা থাকার ইচ্ছা। মানে আর কত খাবে দেশটাকে? রাস্তায় রাস্তায় মানুষ মরতেছে। 7 সকালে উঠে মানে 2টা ভিডিও দেখলাম, একটা হচ্ছে গুলশানের মতো জায়গায় এক লোককে পিটিয়ে মারতেছে, শত শত লোক কিন্তু ওই জায়গাটাতে অলমোস্ট, ঠিক আছে, সবাই দেখতেছে, বিভিন্ন জানলা থেকে হচ্ছে যে ভিডিও করতেছে, একজন চিৎকার করে করে বলতেছে যে ভাই থামান, ভাই থামান, ভাই থামান। 3-4 জন সন্ত্রাসী মিলে মারতেছে, আর চারপাশে আরো 20-30 জন হচ্ছে ভিড় করে আছে। এই হচ্ছে দেশের অবস্থা। আরেকটা ভিডিও দেখলাম হচ্ছে যে একটা লাশ ভেসে যাচ্ছে বুড়িগঙ্গায়, কার লাশ, কার মা, কার ছেলে, কার ভাই, মানে কোনো হিসাব নাই। তো এই ভিডিওটি আপনাদের কিরকম লাগলো এবং দেশের বর্তমান সময়ে যে পরিস্থিতি, এটা কোন দিকে যাচ্ছে এবং এটার পরিত্রাণের উপায় বা কি, এটা নিয়ে একটা কমেন্ট করে দেন এবং নির্দিষ্ট সব টপিকস জানার জন্য ফিল্ম স্পেয়ার সঙ্গেই থাকুন।